বহরমপুরের এককালের বেতাজ বাদশা ছিলেন একজন রাজনীতিবিদ। বারংবার সেখান থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার কথায় তার জেলার উঁচু থেকে নিচু, ছোট থেকে বড় সমস্ত কংগ্রেস কর্মীরা চলতো। 10 বছরের বেশি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্ব সামলেছেন, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। সেই তাবর কংগ্রেস নেতা এখন নাকি রাহুল গান্ধীর কাছে কেঁদে কেটে নিজের জেলায় নিজের প্রভাব যাতে বজায় থাকে সেই প্রার্থনা করছেন। কার কথা বলছি ইতিমধ্যে সকলেই বুঝে গিয়েছেন, তাও আমি একবার তার নাম বলছি। সেই নেতা হলেন অধীর রঞ্জন চৌধুরী। শুধুমাত্র তীব্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এবং তীব্র তৃণমূল কংগ্রেস বিরোধিতা করতে গিয়ে বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক যে শুধু তিনি হয়ে গিয়েছেন তাই নয়, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘদিনের সাংসদ থাকার পরে 2024-এর লোকসভা ভোটে তিনি পরাজিত হয়েছেন। এখন তার নামের পাশে প্রাক্তন সাংসদ শব্দটা জলজল করছে। সেই অধীর রঞ্জন চৌধুরীর এতটাই করুণ পরিণতি যে তিনি এখন রাহুল গান্ধীর কাছে গিয়ে কেঁদে কেটে নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখবার জন্য ভিক্ষা চাইছেন। এইরকমই বিস্ফোরক অভিযোগ বা বিস্ফোরক তথ্য তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক, মুর্শিদাবাদেরই তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। কি ব্যাপার, কি কারণে এই মন্তব্য তিনি করলেন, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের পর্ব। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। অধীর রঞ্জন চৌধুরী বলা চলে বহরমপুর কংগ্রেসের বেতাজ বাদশা। দীর্ঘদিন ধরে তিনি সাংসদ ছিলেন, পশ্চিমবঙ্গের কংগ্রেসের দায়িত্বও তিনি সামলেছেন বহুদিন ধরে। কিন্তু এই কংগ্রেসের দায়িত্ব সামলাতে গিয়ে যতটা না তিনি কংগ্রেসের দায়িত্ব সামলাতে ব্যস্ত ছিলেন, তার থেকে বেশি তিনি ব্যস্ত ছিলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা করা যায়, তৃণমূল কংগ্রেস সরকার সম্পর্কে কুৎসা করা যায়। তার মূল লক্ষ্য কখনোই বিজেপি ছিল না, বরং তিনি বারংবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতেই বেশি উদ্যত ছিলেন। এর ফলে বাংলার মানুষ, বহরমপুরের মানুষ, তার নিজের এলাকার মানুষ উপলব্ধি করেছিল যে মূল লড়াই যার বিরুদ্ধে, কেন্দ্রে কংগ্রেস যার বিরুদ্ধে লড়াই করছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সেই বিজেপির বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী সেরকম ভাবে সরব হচ্ছেন না, বরং বাংলায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই করছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অধীর রঞ্জন চৌধুরী বেশি সরব। তার দ্বিচারিতা তার নিজের এলাকার মানুষজন মেনে নিতে পারেনি, ফলে তাকে পরাজিত হতে হয়েছে লোকসভা ভোটে। লোকসভা ভোটে পরাজিত হওয়ার পরে তিনি সাংসদ থেকে প্রাক্তন সাংসদে পরিণত হয়েছেন। তার গায়ে জ্বালা আছে। দীর্ঘদিন ধরে সাংসদ থাকার পরেও তিনি যখন ভেবেছিলেন 2024-এর ভোট বৈতরণীও তিনি পার হয়ে যাবেন, কিন্তু সেখানে তিনি পরাজিত হয়েছেন। এবং পরাজিত হয়েছেন কার কাছে? তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হওয়া মানেই তার রাজনৈতিক শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়া। এই জ্বালা তিনি সহ্য করতে পারছেন না, তাই যখনই তিনি সুযোগ পাচ্ছেন কোনো না কোনো ভাবে যে কোনো বিষয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করছেন। কিছুদিন আগে সাংবাদিকদের সামনে ভূমি রাজস্ব দপ্তর নিয়ে তিনি বেশ উষ্মা প্রকাশ করেন এবং তিনি বলেন এই দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এখানে যা ঘোটালা হচ্ছে বা যা দুর্নীতি হচ্ছে সমস্ত কিছুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন একবার শুনি তিনি ঠিক কি বলেছিলেন। এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বড় দুর্নীতি যেখানে হচ্ছে তার নাম ভূমি এবং রাজস্ব দপ্তর। আবার বলছি, এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি লুট এবং দুর্নীতি হচ্ছে যে দপ্তরের নাম, তা হচ্ছে ভূমি এবং রাজস্ব দপ্তর। ঘটনাচক্রে ভূমি এবং রাজস্ব দপ্তরের যিনি মন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী। শুনলাম তার সেই বক্তব্য। তিনি এরকম বক্তব্য রাখবেন আর তিনি ভাববেন তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, তিনি একতরফা বলে যাবেন কিন্তু তিনি শুনবেন না, তা নয়। তার এই বক্তব্যের পাল্টা দিয়েছেন মুর্শিদাবাদের এই আর এক বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি বলেছেন অধীর রঞ্জন চৌধুরীর নিজের
পেটোয়া কিছু কাউন্সিলর তো আছে, তারাই ওই ভূমি টুমি নিয়ে ব্যবসা করে। এখন নিজে যেহেতু অধীর ক্ষমতায় নেই, সেই কারণে সেখান থেকে অর্থাৎ ওই ভূমি টুমি নিয়ে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে টাকা পয়সায় তো আর আসছে না, সেই কারণেই অধীর রঞ্জন চৌধুরী এই ধরনের মন্তব্য করছেন। তার কারণ তার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। তিনি আরো যোগ করেছেন, তিনি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী এখন আর সাংসদ নেই। যে একটা টাইমে গোটা পশ্চিমবঙ্গ সামলেছে, যে একটা টাইমে গোটা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, সেই অধীর রঞ্জন চৌধুরী এখন শুধুমাত্র বহরমপুরের মধ্যে সীমাবদ্ধ। একটা জেলার 22খানা বিধায়কের সিট যাতে তিনি দিতে পারেন, সেই কারণে তিনি প্রায় নাকি রাহুল গান্ধীর কাছে গিয়ে কান্নাকাটি করে ভিক্ষা চাইছেন, বলছেন যে আমার গুরুত্ব যাতে বজায় থাকে, সেই কারণে অন্তত এই এলাকার 22টা বিধায়কের সিট যাতে আমি দিতে পারি, সেই ভিক্ষা তিনি করছেন। এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ একটা সময় হুমায়ুন কবির এই অধীর রঞ্জন চৌধুরীর যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। একই সময় তারা একসঙ্গে দল করেছেন, দীর্ঘদিনের পরিচয় তাদের। তাই অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক চলার পথ বা তার রাজনৈতিক যে কৌশল কি হতে পারে তা হুমায়ুন কবিরের থেকে ভালো কেউ বলতে পারবেন না। তাই এই মুহূর্তে হুমায়ুন কবির যে কথা বলছেন, যে তথ্য তুলে দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে, যে গোপন তথ্য হুমায়ুন কবির ফাঁস করছেন, যে অধীর রঞ্জন চৌধুরী রাহুল গান্ধীর কাছে কান্নাকাটি করে নিজের এলাকায় অন্ততপক্ষে বিধায়কের সিটগুলো যাতে তিনি বন্টন করতে পারেন, বিধানসভা ভোটের সিটগুলো বা টিকিটগুলো যাতে তিনি বন্টন করতে পারেন, সেই ভিক্ষা চাইছেন যাতে নিজের এলাকায় নিজের জেলায় তার গুরুত্ব বজায় থাকে। চলুন একবার হুমায়ুন কবিরের সেই মন্তব্য বা বক্তব্য শুনে নিই। আরে অধীর চৌধুরী 2024-এর ভোটে হারার পর এবং ভোটে হেরে যাওয়ার পরে 10 বছর ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা একবারে তলানিতে ঠেকেছে। কাজেই তিনি 2016তেও বিধানসভায় কি ফল হয়েছিল সবাই জোট করে সেটা সবাই জানে, আর 2021-এ সিপিএম এর সঙ্গে জোট করে শূন্যতে পৌঁছেছে। সিপিএম ও শূন্য, অধীর চৌধুরীর দলও শূন্য। তো 2024-এ লোকসভাতে দুজন ছিল ওরা, আবু হাসেম খান চৌধুরী, সে বয়সের ভারে আর সে ভোটে লড়েনি, তার ছেলে ঈশা খান চৌধুরী 1,20,000 ভোটে জিতেছে, আর অধীর বাবু 85,085 ভোটে হেরেছে। হারার পর এখনো আর তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাই। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ হারিয়েছে। রাহুল গান্ধীর কাছে কেঁদে কেটে মুর্শিদাবাদের 22টা বিধানসভা সিটের যাতে টিকিট উনি ডিস্ট্রিবিউট করতে পারেন, এই করে যাতে ওনার ঠিকঠাক করে চলে, সেটা নিয়ে উনি মনোবেশ করুন। কখনো আমতলায় যাচ্ছেন, কখনো ভরতপুরে যাচ্ছেন, কখনো সাগরদিঘিতে যাচ্ছেন। গোটা জেলায় এই 22টা সিটেই আজকে সীমাবদ্ধতা। যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিল 10 বছর, যে 25 বছর সাংসদ ছিল, যে ভারতবর্ষের 22 মাস রেলের প্রতিমন্ত্রী ছিল, সেই লোকটাকে আজকে শুধু মুর্শিদাবাদের 22টা সিট নিয়ে কি করে জামানা বাজেয়াপ্ত রক্ষা করা যায় বা কি করে বিধানসভায় আবার জিরো কাটানো যায়, তাকে তো এইসব নিয়ে বলতে হবে। কারণ কোথায় ঘুঘুর বাসা ওনার তো কোনো দায়িত্বই নাই। উনি কি করে জানতে পাচ্ছেন যে কে কোথায় ঘুঘুর বাসা, কোথায় অন্য পাখির বাসা? ওনার তো আর কাজ নাই, খেয়ে দে নাই কাজ, তা খই ভাজ। এখন অধীর চৌধুরীর প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে ওই নাই কাজ তা খই ভাজের মতন ব্যাপার। যে ওর কথার কোনো মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে একসময় গ্রহণযোগ্যতা ছিল, সবাই জানে সেটা। পশ্চিমবাংলার মানুষও জানে যে মুর্শিদাবাদ মানেই অধীর চৌধুরীর একটা গ্রহণযোগ্যতা ছিল বা অধীর চৌধুরীর একটা মাটি শক্ত ছিল। কিন্তু 2024-এর লোকসভা ভোটে সেইটুকু 21-এ তো শূন্য হয়েছে বিধানসভায়,
তারপরে কোন রকমে 22-এর পৌরসভাতে 6টা আসন পেয়ে তাদেরকেও দেখা পাওয়া যায় না, তারাও কোথায় থাকে কি করে। তো তারা আবার সব ওই ভূমির ব্যবসা ট্যাবসা করে, তো অধীরবাবুর লোকরা, তো সেখানে গিয়ে বোধহয় কোনো কিছু কলকে পাচ্ছে না তার লোকরা, তাই উনি বলছেন যে ভূমি দপ্তরটা ঘুঘুর বাসা। ওনার লোকরা সব এইসব ভূমি ভূমি নিয়েই কারবার। যে কটা কাউন্সিলর হয়েছে তার মধ্যে অন্যতম আছে একজন, সে তার যত কারবার দেখবেন ভূমি নিয়ে, জমি নিয়ে। তো এবার সেই জায়গা থেকে হয়তো মাল করে আসছে না, কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাই এখন ওনার এই বাংলাতে একটা কথা বলে না, বিংছানি লাগা, ওনার এখন বিংছানি লেগে গেছে। শুনলাম হুমায়ুন কবিরের সেই বক্তব্য। দর্শক বন্ধুরা, আপনারাও দীর্ঘদিন ধরে রাজনৈতিক ওঠানামা দেখেছেন, অধীর রঞ্জন চৌধুরীর রাজনীতি সম্পর্কেও আপনারা যথেষ্ট ওয়াকিবহাল। কোনো না কোনো ভাবে আমরা এই জিনিস দেখতে পাই, অধীর রঞ্জন চৌধুরী বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপি বিরোধিতা করার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় বেশি নিয়োজিত। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুদিন আগেই দিল্লিতে দেখা গেল ইন্ডিয়া জোট পরাজিত হলো। ইন্ডিয়া জোট বলা ভুল, কংগ্রেস এবং আপ দুজন আলাদা আলাদাভাবে লড়াই করে পরাজিত হলো বিজেপির কাছে। সেখানে প্রায় 14 থেকে 20টির বেশি সিট কংগ্রেস এবং আপের ভোট কাটাকাটির জন্য ইন্ডিয়া জোটের হাত ছাড়া হয়েছে। এখানেই যদি আপ এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করতো তাহলে হয়তো আজকে আপ এবং কংগ্রেস জোট 50টির বেশি সিট নিয়ে দিল্লিতে ক্ষমতায় আসতো। এই পরিস্থিতি অনুধাবন করে কংগ্রেসটি পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে, যেখানে প্রধান দল তৃণমূল কংগ্রেস, প্রধান শক্তি তৃণমূল কংগ্রেস, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিজেপি বিরোধী নেত্রী বা নেতাদের মধ্যে সর্বোত্তম মুখ এই ভারতবর্ষে, তাকে ডিস্টার্ব করবে নাকি অধীর রঞ্জন চৌধুরীকে বার্তা দেবে যে কংগ্রেস করতে গেলে বিজেপি বিরোধিতাটা মূল লক্ষ্য বা প্রধান জিনিস। পশ্চিমবঙ্গে বসে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা কম করে বিজেপির বিরুদ্ধে সরব হও। এখন দেখার কংগ্রেসের হাইকমান্ড সেই নির্দেশ অধীরকে দেয় নাকি অধীর যেভাবে বা যে লাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন সেই বিরোধিতাকেই কংগ্রেস প্রশ্রয় দেয়। নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও। আর এই পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।